এবার হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার, মিলবে পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়। জুলাই থেকে বগুড়া সহ 5 জেলায় বিতরণ শুরু। অতীতে ব্যর্থ দেশগুলো থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ। রামিসা ধর্ষণ হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ। আদালতে আসামিরা যুক্তিতর্ক উপস্থাপন করবে উভয় পক্ষ। সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ। 1 দশকে কমেছে পরিবেশ খাতে বরাদ্দ। ভাঙনে বিলীনের পথে ভোলার মাঝের চর। সুবিধাবঞ্চিত 2000 পরিবার। কক্সবাজারে বাড়ছে স্রোতে ভেসে মৃত্যু ও নিখোঁজের ঘটনা। গেল বছরই প্রাণহানি 25। সৈকতে নেই নিরাপত্তা নির্দেশনা। কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের। অস্বীকার সেন্ট্রাল কমান্ডের। ট্রাম্পের যুদ্ধ পরিচালনা ক্ষমতায় লাগাম টানল প্রতিনিধি পরিষদ। সময় সংবাদের সঙ্গে আছে আমি তাজমিলা খান। ফ্যামিলি ও কৃষক কার্ডের পর এবার সবার জন্য হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার। জুলাই থেকেই প্রথম ধাপে বগুড়া সহ 5 জেলায় আসছে এ সুবিধার আওতায়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানিয়েছেন, এতে মিলবে পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়। বিষয়টিকে স্বাগত জানালেও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতের স্বাস্থ্য খাতে ডিজিটাল সেবা ব্যর্থ হওয়ার ঘটনা থেকে সরকারকে শিক্ষা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। হাসান ওয়ালির প্রতিবেদন। বর্তমানে সরকার শীঘ্রই একটি সমন্বিত হেলথ কার্ড চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি হেলথ কার্ড। নাগরিকের চিকিৎসা সংক্রান্ত সব তথ্য থাকবে এক কার্ডে। জুলাই থেকে সরকারি স্বাস্থ্যসেবার নতুন যুগে প্রবেশ করছে বাংলাদেশ। জুন থেকে কিছুটা পিছিয়ে জুলাইয়ের প্রথম ধাপে খুলনা, বগুড়া, সিরাজগঞ্জ, নরসিংদী এবং নোয়াখালীতে চালু হচ্ছে কার্ড। পর্যায়ক্রমে যা ছড়িয়ে দেওয়া হবে পুরো দেশে। হেলথ কার্ড আমাদের একটা নির্বাচনী ইশতেহারে আমাদের ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখভাল করতেছেন, বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এটা নিয়ে কাজ করতেছে, এটার কাজ চলছে এবং ইনশাল্লাহ এটা জনগণের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে এটা দ্রুত গতিতে এটা এগিয়ে যাবে। হেলথ কার্ড হলো একটি ইলেকট্রনিক কার্ড যা প্রতিটি রোগীর জন্য আলাদা একটি ইউনিক আইডি বহন করবে। রোগীর মেডিকেল রেকর্ড ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করা হবে। কার্ড পাঞ্চ করলেই জানা যাবে রোগীর পুরনো রোগের ইতিহাস সহ নানা তথ্য। যদি সম্ভব এ বিষয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। জানালেন, এই কার্ডে প্রতিটি নাগরিক পাবেন সরকারি ও নির্ধারিত হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়। পাশাপাশি থাকছে বছরে একবার ফ্রি স্বাস্থ্য পরীক্ষার সুবিধা। টেস্টগুলো করতে হয়, তার জন্য কিছু ফি দিতে হয়, খুব কম টাকা। সেখানে আমরা দেখব যে কোনো টেস্ট তাকে ডিসকাউন্ট দেওয়া যায় কিনা হেলথ কার্ডের মাধ্যমে। প্রত্যেকটা নাগরিক বছরে একবার তার খুব বেসিক কিছু টেস্ট করানো যায় কিনা বিনামূল্যে। আমরা প্রিভেনশনকে জোর দেওয়ার জন্য আমরা চিন্তা করছি যে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাব। আমরা আমাদের দেশের যে ট্রিটমেন্ট সেন্ট্রিক ব্যবস্থা, এটাকে পরিবর্তন করে আমরা প্রিভেনশন এবং প্রমোশন সেন্ট্রিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আসবো। এই উদ্যোগকে স্বাগত জানালেও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতে স্বাস্থ্য খাতে ডিজিটাল সেবা ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা থেকে সরকারকে শিক্ষা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনেকগুলো মডেলও আছে। এই মডেলে আমরা তুলনা করতে গিয়ে সময় নষ্ট যেন না করি, যে কোনো একটা বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে যে কোনো একটা শুরু করে দিতে হবে। কাজের মধ্য দিয়ে হয়তো আমরা পরে সংশোধন করব। হেলথ কার্ডের সুফল প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে প্রচার প্রচারণার পাশাপাশি হাসপাতালগুলোকে ডেডিকেটেড করার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শিশু রামিসা হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ। সকালে ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে উভয় পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের আবেদন করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করতে পারেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আগামী সপ্তাহের শুরুতেই রায় দেয়া হবে এই মামলার। এর আগে বুধবার আদালতের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন আসামি সোহেল রানা, কিন্তু নিজেকে নির্দোষ দাবি করেছেন তার স্ত্রী আসামি স্বপ্না। অভিযোগপত্রে সোহেলের বিরুদ্ধে রামিসাকে ধর্ষণ, হত্যা ও তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধের সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
এই মুহূর্তে মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। সিয়াম, রামিসা হত্যার রায়ের আগের সর্বশেষ ধাপ অর্থাৎ যুক্তিতর্ক উপস্থাপনের দিনে আজকে চলে এসেছে এবং আজ উভয় পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এই যুক্তিতর্কের সময় রাষ্ট্রপক্ষ এখন পর্যন্ত তারা যা কিছু পেয়েছেন অর্থাৎ চার্জশিটে যে সকল অভিযোগ আনা হয়েছে এবং সাক্ষীরা যে সকল সাক্ষ্য প্রদান করেছেন সেই সকল বিষয় যুক্তিতর্কতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তুলে ধরবেন এবং সর্বশেষে তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা আসামিদের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ডের আবেদন করবেন এবং পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবীও তার পক্ষ থেকে আসামিদের পক্ষে তার যুক্তিতর্ক উপস্থাপন করবেন এবং যখন উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়ে যাবে এরপরে আমরা ধারণা করতে পারছি যে আজ রায়ের তারিখ ঘোষণা করা হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর আগে আমাদেরকে জানিয়েছেন যে আগামী সপ্তাহের শুরুর দিকে এই মামলার রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে শুনানির জন্য আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই উভয় আসামিকে তারা আদালতে তুলবেন। গতদিন আমরা যতটুকু দেখেছি যে আসামিদের যখন আত্মপক্ষ সমর্থনের সময় ছিল তখন মূল আসামি সোহেল রানা তিনি তার দোষ স্বীকার করেছেন, তবে তিনি আদালতের কাছে ক্ষমাও চেয়েছেন। কিন্তু তার সহযোগী যে আসামি হিসেবে অভিযুক্ত তার স্ত্রী স্বপ্না তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। চার্জশিটে আমরা যতটুকু জানতে পেরেছি যে শিশু রামিসাকে সোহেল প্রথমে ধর্ষণ এবং পরে নৃশংসভাবে তাকে হত্যা করে এবং তার মরদেহকে পরবর্তীতে গুম করার জন্য বিচ্ছিন্ন করে এবং এই পুরো অপরাধে তার স্ত্রী স্বপ্না তাকে সহযোগিতা করে। সেই প্রেক্ষিতে আদালতে একদিনে 16 জন সাক্ষ্য প্রদান করেন এবং 16 জন জানান যে ওই সময়ে তখন একটি ভিডিও বার্তাও আদালতে তারা দেখান যে ভিডিওতে দেখানো হয় যে স্বপ্নাকে তারা বারবার দরজার কড়া নাড়ছিলেন এবং স্বপ্নাকে তারা বলছিলেন যেন তারা দরজা খুলে দেন, কিন্তু ওই সময় স্বপ্না কারো আকুতি মিনতি তারা মানেননি এবং সোহেলকে তিনি পালাতে সাহায্য করেছিলেন। এবং একজন প্রতিবেশী তিনি জানান যে তিনি ওই ফ্ল্যাটের জানালা থেকে সোহেলকে তিনি পালাতেও দেখেছিলেন এবং একজন পল্লবী থানার একজন এসআই তখন সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি যখন সোহেলকে তারা গ্রেফতার করেন তৎক্ষণাৎ সোহেল সেই ধর্ষণ এবং হত্যার বিষয়টি তিনি স্বীকার করেন এবং সম্পূর্ণ বিবরণও সোহেল তখন পুলিশদেরকে দিয়েছিলেন। তো এখন পর্যন্ত রামিসা হত্যা মামলার আমার কাছে এই ছিল সর্বশেষ। মহানগর দায়রা জজ আদালত থেকে সরাসরি যুক্ত ছিলাম। এবার আসছে বাজেটের খবর। আসছে বাজেটে আবারও সামনে এসেছে উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি ও অবহেলার বিষয়টি। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন ও লবণাক্ততায় প্রতি বছর বাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতি, অথচ বাড়ছে না বরাদ্দ। তাই উপকূলের জন্য বিশেষ জলবায়ু বাজেট বাড়ানোর দাবি পরিবেশবিদ ও গবেষকদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। গত 2 দশকে সিডর, আইলা, বুলবুল, আমফান, ইয়াস সহ একের পর এক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 22,000 কোটি টাকা। প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগে এ অঞ্চলে ক্ষতির পরিমাণ বাড়ছেই। অথচ গত 1 দশক ধরে জলবায়ু ও পরিবেশ খাতে বরাদ্দের হার কমেছে। 2016-17 অর্থ বছরে মোট বাজেটের 8.21% বরাদ্দ থাকলেও সবশেষ বাজেটে তা নেমেছে 5%। ফলে টেকসই বাঁধ, সুপেয় পানি, যাতায়াত, জলাবদ্ধতা নিরসন ও পুনর্বাসন কার্যক্রমে প্রয়োজনীয় অর্থায়ন না হওয়ায় সংকট তীব্র হচ্ছে বলে মনে করছে পরিবেশবাদী সংগঠনগুলো। কয়রাতে এখনো বাঁধ হয়নি, মানুষদের পানির কোনো ব্যবস্থা নাই, পানি ছাড়া তো মানুষ থাকতেই পারে না। কৃষি উৎপাদন ক্রমশ কমতেছে, যার ফলে মানুষদের টিকে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। বেসরকারি বিভিন্ন গবেষণায় উঠে এসেছে দক্ষিণাঞ্চলের মাটির লবণাক্ততার পরিমাণ ও পরিধি কয়েক দশকে 2 থেকে 3 গুণ বেড়েছে। এতে কমছে কৃষি উৎপাদন, বাড়ছে সুপেয় পানির সংকট। এছাড়া এ অঞ্চলের প্রায় 2000 কিলোমিটার বেড়িবাঁধের অনেক স্থান ঝুঁকির মধ্যে। সামান্য জলোচ্ছ্বাসেও প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। এজন্য বাজেট প্রণয়নের ক্ষেত্রে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। বাজেট তো তখনই সম্ভব হয় সরকারের পক্ষে যখন প্রকৃত অর্থে ক্ষয়ক্ষতিটা আমরা নিরূপণ করতে পারি। এখন এই ক্ষয়ক্ষতি নিরূপণের 2টো পদ্ধতি, এক বিল্ডিং ভেঙে যাচ্ছে, আমার ব্রিজ ভেঙে যাচ্ছে, রাস্তা কালভার্ট নষ্ট হয়ে যাচ্ছে, এগুলি ধরেন ইকোনমিক্যাল
ক্ষয়ক্ষতি বোঝা গেল, কিন্তু নন ইকোনমিক্যাল, আর্থিক, সরাসরি আর্থিকভাবে ক্ষতি না, সেটি নিরূপণ করে এবং কথা বলাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। উপকূলের জন্য আলাদা ক্লাইমেট বাজেট, টিআরএম কার্যক্রম সম্প্রসারণ, টেকসই বাঁধ নির্মাণ, নিরাপদ পানি ও পুনর্বাসন কর্মসূচিতে প্রয়োজনীয় বরাদ্দের দাবি পরিবেশবাদীদের। থোক বরাদ্দ নয়, একটা বাজেটে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ রাখা হয় এবং এই নির্দিষ্ট পরিমাণ রাখলে সেখান থেকে আমাদের যে ক্ষয়ক্ষতির যে পূরণটা যদি হয় তাহলে আমরা উপকূলীয় মানুষ উপকৃত হবে। লন্ডন ভিত্তিক গবেষণা সংস্থা ম্যাপলক্রাফটের তথ্যমতে জলবায়ু ঝুঁকিতে বিশ্বের 16টি দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। দেশের উপকূলীয় অঞ্চল শুধু প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতেই নয়, বরং অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। মৎস্য, বনজ সম্পদ, কৃষি ও পর্যটনের বড় অংশ নির্ভর করছে এই অঞ্চলের উপর। তাই জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় উপকূলীয় বোর্ড গঠন সহ দীর্ঘমেয়াদী বাজেট প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ভোলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এখন চরম অস্তিত্ব সংকটে থাকা এক জনপদ। মেঘনার ভয়াবহ ভাঙনে প্রতিনত বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত 2000-এরও বেশি পরিবার। চালিয়ে যাচ্ছে নদী ভাঙন ও জলবায়ু ঝুঁকির মধ্যে টিকে থাকার লড়াই। স্থানীয়দের দাবি, দ্রুত নদী ভাঙন রোধ ও টেকসই পুনর্বাসন না হলে মেঘনার গর্ভে হারিয়ে যাবে পুরো জনপদ। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। ৮০ বছর বয়সী রতন শিকদার ৩ দশকে ৩বার নদীগর্ভে হারিয়েছেন তার বসতভিটা, জমি ও জীবনের সব সঞ্চয়। প্রতিবারই নতুন করে ঘুরে দাঁড়ালেও এখনো তার বসবাস সেই ভাঙন আতঙ্কে। এই নদীর গর্ভে 1150 ফ্যামিলি আসলাম, সব নদী ফেলেন করে দিয়েছে। আমাকে ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, চলার কোনো রাস্তা নেই, ঘাট নেই, আমরা অসহায় না। শুধু রতন শিকদারই নন, মালেক ফরাজি, হোসেন গাজী সহ অন্তত 2000 পরিবার প্রতিনিয়তই থাকেন নদী ভাঙনের শঙ্কায়। বসতভিটা হারিয়ে তাদের ঠিকানা এখন আশ্রয় কেন্দ্র। অভিযোগ আছে এসব আশ্রয় কেন্দ্রেও রয়েছে নিরাপত্তার শঙ্কা। নদী আমাদেরকে 3বার ভাঙছে, এখন আমরা রাস্তার আশেপাশে বসবাস করতেছি। আমরা কই যাইমু, কই থাকমু, কি করুম, আমাদের কোনো তথ্য নাই। এনে অস্থায়ীভাবে আসি, আর মনে হয় কিছুদিন এখানে থাকতে পারবো। পুরো চরে নেই বিদ্যুৎ সংযোগ, নেই কোনো স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র কিংবা মৌলিক নাগরিক সুবিধা। জীবিকার একমাত্র ভরসা মাছ ধরা ও কৃষিকাজ। সরকারি সেবার বাইরে থেকেও প্রতিদিন বেঁচে থাকার অনিঃশেষ লড়াই এই জনপদের মানুষের। যাতায়াতের আমাকে কোনো লাইন নাই, আমরা কিভাবে চলাফেরা করব? নিজে বাড়ি হাসপাতাল নিজে নিলে আমাকে লোক থাকে না। আমাকে স্কুলে আমরা কই পড়বো। চরটিতে যাতায়াতের একমাত্র মাধ্যম ট্রলার, যা চলে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এর বাইরে জরুরি পরিস্থিতিতে বাসিন্দারা আটকা পড়েন নদীর বিচ্ছিন্নতায়। নেই রাষ্ট্রীয় কোনো সুবিধা, এমনকি সম্প্রতি চালু হওয়া সরকারি কার্ডও না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। আমরা অনেক ছোট থাল থেকে জালিয়াগিরি করি, আমাকে জেলে কাট হয় না, ওই যারা উত্তরে থাকে এগো কাট হয়। আমরা কৃষক কাটও পাই না, ফ্যামিলি কাটও পাই না, আর কোনো বক্সবার্তাটা তো আমাকে কোনো নাই। নদী ভাঙনের বড় কারণ হিসেবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকে দায়ী করা হয়। চরবাসীদের অভিযোগ, অবৈধ ও নিয়ন্ত্রণহীন বালু উত্তোলনেই গতিপথ বদলে আগ্রাসী হচ্ছে মেঘনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই জনপদের মানুষের দুর্দশার কথা আমলে নিয়েছে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। চরাঞ্চলের মানুষের যে কষ্ট এবং আমাদের সম্মানিত নাগরিক হিসেবে তাদেরকে যে তাদের এই সেবাগুলো দেওয়ার যে বিষয়টা, সেটি আমরা অ্যাক্টিভভাবে বিবেচনায় রেখেছি, সরকারও বিবেচনায় রেখেছেন। সব হারানোর পরও বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন মাঝের চরের মানুষ। স্থায়ী বাঁধ নির্মাণ, নিরাপদ বসতি তৈরি এবং রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করতে না পারলে মানচিত্র থেকেই হারিয়ে যেতে পারে চরটি। শঙ্কা অনেকের। মেঘনার বুক চিরে দাঁড়িয়ে থাকা এই মাঝের চর সময়ের সঙ্গে অসম লড়াইয়ের গল্প। একদিকে বিদ্যুৎহীন অন্ধকার, অন্যদিকে নদী ভাঙনের আতঙ্ক। এই দুই সংকটের মধ্য দিয়েই এখানকার মানুষকে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বদলে যাচ্ছে নদীর গতিপথ, হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও জীবনের শেষ সম্বল। তবুও টিকে থাকার লড়াইয়ে আপ্রাণ চেষ্টা এই চরবাসীর। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ভোলা। সময় সংবাদে আরও থাকছে।
অগ্নিকাণ্ডের 2 সপ্তাহেও চালু হয়নি খুলনা মেডিকেলের অপারেশন থিয়েটার। বন্ধ জরুরি ও নির্ধারিত অস্ত্রোপচার, ঝুঁকিতে অপেক্ষায় থাকা শতাধিক রোগী। সমুদ্র সৈকত কক্সবাজারে আনন্দ ভ্রমণ অনেক সময় পরিণত হচ্ছে শোকে। সাগরের স্রোতে ভেসে প্রতি বছর বাড়ছে মৃত্যু ও নিখোঁজের ঘটনা। গত 12 বছরে প্রাণ হারিয়েছেন 74 পর্যটক। শুধু গত বছরই মারা গেছেন 25 জন। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, পর্যটকদের নিরাপত্তায় কতটা প্রস্তুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতে সিগাল পয়েন্ট সৈকতে টাঙ্গানো লাল পতাকা জানিয়ে দিচ্ছে এটি ঝুঁকিপূর্ণ এলাকা, কিন্তু নেই পর্যাপ্ত সতর্কতামূলক নির্দেশনা, নেই পর্যবেক্ষণ টাওয়ার কিংবা লাইফগার্ডের দৃশ্যমান উপস্থিতি। ফলে লাল পতাকা উপেক্ষা করেই ঢেউয়ের মধ্যে নামছেন পর্যটকরা, বাদ যাচ্ছে না শিশু কিশোররাও। তেমন ভাবে কিছুই জানি না কোনটা নিরাপদ আর কোনটা অনিরাপদ। সবাই গোসল করতেছে কিন্তু সতর্কতামূলক কোনো কেউ নাই এখানে। হোটেলের মধ্যেও সেরকম কোনো নির্দেশনা নাই। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টেও একই চিত্র। লাখো পর্যটকের সমুদ্র স্নানে নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন হাতে গোনা কয়েকজন লাইফগার্ড। সীমিত জনবল ও পুরনো সরঞ্জাম নিয়ে চলছে উদ্ধার কার্যক্রম। আমরা বর্তমানে 7 জন সুগন্ধা বিচে কাজ করতেছি। সমুদ্র সৈকতে লক্ষাধিকেরও পর্যটক একসাথে পানিতে নামে, সেই তুলনায় আমরা যারা লাইফগার্ড রয়েছি তারা অনেক কম। 120 কিলোমিটার দীর্ঘ সৈকতের মধ্যে মাত্র 1.5 কিলোমিটার এলাকায় সীমিত আকারে লাইফগার্ড সেবা রয়েছে। তাও পরিচালিত হচ্ছে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে। সংশ্লিষ্টদের মতে স্থায়ী সরকারি লাইফগার্ড ব্যবস্থা ছাড়া পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। একজন টুরিস্ট কক্সবাজার ভ্রমণ করার আগে থেকেই যেন উনি সতর্ক বার্তাটি পান। গভর্নমেন্ট থেকে একটা নির্দেশিকা যদি দেওয়া হয় তাহলে যে অকাল মৃত্যু হচ্ছে এই মৃত্যুগুলো একটু কমে যেত। তবে জেলা প্রশাসন বলছে লাইফগার্ডের সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণ উন্নয়ন এবং আধুনিক সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই লাইফগার্ড সেবা মান বাড়ানোর জন্য ওনারা সব ধরনের সরকারের পক্ষ থেকে সহায়তার আশ্বাস দিয়েছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন পর্যাপ্ত লাইফগার্ড, আধুনিক উদ্ধার সরঞ্জাম ও সচেতনতামূলক ব্যবস্থা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ স্টোরে অগ্নিকাণ্ডের 2 সপ্তাহ পেরিয়ে গেলেও চালু হয়নি অপারেশন থিয়েটার ও সংশ্লিষ্ট ইউনিট। অক্সিজেন লাইন ক্ষতিগ্রস্ত হয় বন্ধ জরুরি ও নির্ধারিত অস্ত্রোপচার। অপারেশনের অপেক্ষায় থাকা শতাধিক রোগী পড়েছেন চরম অনিশ্চয়তায়। মঞ্জুরুল হক মঞ্জুরের ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামীকাল আলাপ করে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ এটাকে আমরা পুনরায় প্রতিস্থাপিত করব। অগ্নিকাণ্ডের দিনই হাসপাতাল পরিদর্শনে এসে দ্রুত ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তবে 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সেই নির্দেশনা বাস্তবায়নে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগের ধীর গতিতে অপারেশন থিয়েটার পুনরায় চালুর কাজ আটকে আছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অপারেশনের অপেক্ষায় রোগীদের দীর্ঘ তালিকা। অগ্নিকাণ্ডের পর 2 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে জরুরি ও নির্ধারিত অস্ত্রোপচার। ফলে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শতাধিক রোগীর অপারেশন আটকে আছে। অপারেশনের ডেট পড়ছিল, আমি গেছিও, লোকজন বেশি হয়েছে এই কারণে ফেরত আসছি। আসার পরে তারপর দ্বিতীয় রাউন্ডে যাইয়া তো আগুন লেগে পুড়িয়ে গেছে। ঈদের পরে অপারেশন করার কথা ছিল, কিন্তু এই আগুন লাগার কারণে ওটির পারমিশন পাচ্ছে না, সেই কারণে আমার অপারেশন হচ্ছে না। এ অবস্থায় বিপাকে পড়েছেন চিকিৎসকরাও। তাদের মতে সময় মতো অস্ত্রোপচার না হওয়ায় অনেক রোগীর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে, কিছু ক্ষেত্রে তৈরি হচ্ছে মৃত্যু ঝুঁকিও। গেলেই রাউন্ডে জিজ্ঞেস করে স্যার কবে অপারেশনের ডেট, আমরা তো তখন বলতে পারি না এক্স্যাক্ট যে আপনার এই শিডিউল। এটা আমরা যত শীঘ্র পারি, আমার ডাইরেক্টর তো সব সময় বলে যাচ্ছি যে আমাদের একটু বাইপাস লাইনটা নিয়ে, যদি শুধু লাইনটা টেনে আমাদের একটু কানেকশনটা দিয়ে দিয়ে আমরা কাজ করতে পারবো। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনার পরও এখনো অ্যাসেসমেন্ট শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ। অন্যদিকে গণপূর্ত বিভাগের দাবি ক্ষতিগ্রস্ত মালামাল সরাতে বিলম্ব হওয়ায় কাজ শুরু করা যায়নি। আমাদেরও কিন্তু তাদেরকে বারবার আমরা ফোন করি, ওনারা আসে বা ফোনে কথা হয়।
আমাদের দিক থেকে কিন্তু আমরা বারবার নক করতেছি। কিছু মালামাল ছিল যেগুলা হচ্ছে নিমিউ কর্তৃক এগুলা সার্ভে করা হবে, ওই সার্ভে এখনো আজ পর্যন্ত হয়নি। ওনারা আজকে কথা বললো যে মাল সরাই রাখবে, পরে এটা সার্ভে করবে। গত 20 মে ভোরে অপারেশন থিয়েটারের পাশের একটি স্টোররুমে আগুন লাগে। এতে স্টোররুমের পাশাপাশি অপারেশন থিয়েটারের গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে কক্সবাজারের পর্যটক ও শহরবাসী। বিকল্প ব্যবস্থায় জ্বালানি ব্যয় বেড়ে আর্থিক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। বিদ্যুৎ বিভাগ জানায়, সাব স্টেশনের পাওয়ার ট্রান্সফরমার নষ্ট হওয়ায় দৈনিক লোডশেডিং চলছে 8 ঘন্টা। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে আরও 4 দিন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঈদের ছুটিতে পর্যটকে উপচে পড়ছে কক্সবাজার, কিন্তু আনন্দঘন এই সময়ে বড় সংকট হয়ে দাঁড়িয়েছে টানা লোডশেডিং। গত এক সপ্তাহ ধরে হোটেল মোটেল জোনে দৈনিক 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পর্যটকরা। গরমে অস্বস্তির পাশাপাশি ব্যাহত হচ্ছে স্বাভাবিক সেবাও। পর্যটকদের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের কারণে লিফটে আটকে আতঙ্কিত হওয়ার ঘটনা ঘটছে। কিছুক্ষণ আগে লিফটে আমার ওয়াইফ, ছেলে, আমার ভাই কারেন্ট নাই বিদায় ওই জায়গায় বন্দী ছিল। 24 ঘন্টার ভিতরে 10-12 ঘন্টা বিদ্যুৎ পাই নাই। যত মানুষ আছে সবাই চলে যেতেছে, আমাদের আরো 2 দিন থাকার কথা। লোডশেডিং এর কারণে অনেক হোটেলে বাড়ছে জেনারেটর নির্ভরতা। এতে জ্বালানি খরচ বাড়লেও মিলছে না স্বস্তি। বুকিং বাতিলের কারণে ক্ষতির মুখে পর্যটন খাতের ব্যবসায়ীরা। আসছিল আনন্দ উপভোগ করার জন্য, কিন্তু তারা অনেক কষ্ট পেয়ে গেল বিদ্যুৎবিহীন কক্সবাজারের টুরিস্ট এলাকা থেকে। জেনারেটরে আমরা যতটুকু বিদ্যুৎ সাপ্লাই করছি, আমাদের ফুয়েল কস্ট অনেক বেড়ে যাচ্ছে। বেশ কিছু পর্যটককে লক্ষ্য করে দেখলাম যে তারা আসলে উপচে পড়া ভিড়ের মধ্যেও খুব বেশি অস্বস্তি বোধ করছে শুধুমাত্র লোডশেডিংয়ের জন্য। এই 8-9 ঘন্টা টানা যদি লোডশেডিং থাকে, তা আমাদের জেনারেটরের যে ফুয়েল কস্ট আসে, এটাতে আমাদের যেটা রেভিনিউ আমরা আর্ন করি তার 50%ই ফুয়েল কস্টে চলে যায়। অর্থনৈতিক দিক দিয়ে একটা বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছি বটে। তার চাইতে বেশি ক্ষতি হয়েছে যে আমাদের সম্মানিত পর্যটকেরা কষ্ট পেয়েছেন। বিদ্যুৎ বিভাগ বলছে, ঈদুল আজহার দিন কলাতলী সাব স্টেশনের একটি পাওয়ার ট্রান্সফরমার নষ্ট হওয়ায় দৈনিক 8 ঘন্টা লোডশেডিং চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। এই সমস্যাটা নিরসন হবে, আমরা খুবই আপ্রাণ চেষ্টা করতেছি সবাই মিলে 3-4 দিনের মধ্যে আমরা প্রবলেমটা সলভ করে দেব। বিদ্যুৎ বিভাগ বলছে, কক্সবাজার শহর ও হোটেল মোটেল জোনে প্রতিদিন প্রায় 50 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হলেও মিলছে 40 মেগাওয়াট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরও থাকছে, ভারতের পশ্চিমবঙ্গে চরম অস্তিত্ব সংকটে তৃণমূল কংগ্রেস। বিদ্রোহ ঘোষণা 60 বিধায়কের। মেয়র ফিরহাদ হাকিমের ইস্তফা, সব কমিটি ভেঙে দিলেন মমতা। অবরোধকালীন খাদ্য সহায়তা না পেয়ে মানবেতর দিন পার করছেন সুন্দরবনের মৎস্যজীবীরা। তবে মৎস্য অফিসের অসহযোগিতার তালিকা প্রস্তুত নিয়ে কালক্ষেপণ হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। আর জনবল সংকটের কারণে জেলে তালিকা যাচাই বাছাইয়ের কাজে ধীর গতি বলে জানায় জেলা মৎস্য বিভাগ। আলী আকবর টুটুলের তথ্য ও আমিনুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। বন বিভাগ থেকে পারমিট নিয়ে কেউ বাপদাদার আমল থেকে, আবার কেউ কেউ মৌসুমী জেলে হিসেবে সুন্দরবনে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। তবে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা থাকায় মানবেতর জীবনযাপন করতে হয় সুন্দরবন কেন্দ্রিক জেলেদের। অবরোধকালীন সময়ে জেলেদের খাদ্য সহায়তার জন্য বাগেরহাটের শরণখোলা, মোড়লগঞ্জ, মংলা সহ উপকূলের মৎস্যজীবীদের তালিকা 2023 সালের নভেম্বরে মন্ত্রণালয়ে পাঠায় বন বিভাগ। পরে সেগুলো যাচাই বাছাইয়ের জন্য মৎস্য অধিদপ্তরে পাঠানো হয়। তবে দীর্ঘ 3 বছর পেরিয়ে গেলেও চূড়ান্ত তালিকা না হওয়ায় অবরোধের সময় মানবেতর দিন কাটছেন জেলেদের। এতদিন অবরোধ থাকে, তাহলে এরা কিভাবে চলাফেরা করবে এবং কিভাবে রোজগার করবে? বর্তমানে আবার এই সরকার অবরোধ দিয়েছে, আমরা কি করবো? এই আয় আবার তুড়াই নুক, নাইলে আমাকে একটা ব্যবস্থা করুক। মাছ ধরে খাইতে ঘুরে গাড়ি খাই, আর সুন্দরবন আর কি খামো? সব দেহ তো বন্ধ হয়ে গেছে। সুন্দরবন যেকালে বন্ধ থাকে, একালে আমাদের কোনো খাদ্য কোনো কিছু পাই না, এবং চাল ডাল কোনো কিছু দেয় না, সরকার মুখ কিছু দেয় না। সরকারের কাছে আবেদন আমরা আমাকে
সহযোগিতা করুক। জেলে তালিকা চূড়ান্ত করে খাদ্য সহায়তার আওতায় আনা হলে বনে অপরাধ কমে আসবে। আর মৎস্য বিভাগের অসহযোগিতায় তালিকা প্রস্তুত নিয়ে কালক্ষেপণ হচ্ছে বলে জানায় বন বিভাগ। শরণখোলা উপজেলা থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাই নাই, ওনারা কমপ্লিটলি বন্ধ রাখছেন। তো সেটার জন্য ওনারা কালক্ষেপণ করছেন। কালক্ষেপণ করার কারণে কিন্তু আমরা যে জেলেরা এটা থেকে বঞ্চিত হচ্ছে এবং পূর্ণাঙ্গ খাদ্য সহযোগিতা পাচ্ছেন। এরা তো আসলে গরিব মানুষ, দিন আনে দিন খায় এই জাতীয় আমাদের এই জেলে ভাইরা। তো এই 3টে মাস আসলে কোনো কাজ না থাকা, সুন্দরবনে না যাওয়াতে খুব খাদ্য ঘাটতি এবং পরিবার চালানো খুব কষ্ট হয়ে যায়। জনবল সংকটের কারণে প্রকৃত জেলেদের তালিকা যাচাই বাছাইয়ের কাজে ধীরগতির দাবি মৎস্য বিভাগের। বন বিভাগ কর্তৃক বাগেরহাট জেলার 4327 জন বনজীবী তালিকা দেওয়া হয়েছিল। আমরা চূড়ান্ত যাচাই বাছাই করে দেখেছি 1590 জন মৎস্যজীবী আছে, যার মধ্যে অনেকে আমাদের খাদ্য সহায়তা পেয়ে থাকে। যদি সরকার তাদের অনুকূলে কোনো খাদ্যশস্য বরাদ্দ দেয় তাহলে তারা পাবে। বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় সুন্দরবনের উপর নির্ভরশীল 18,540 জন জেলের তালিকা প্রস্তুত করে বন বিভাগ। 1 জুন থেকে 30 আগস্ট পর্যন্ত 3 মাসের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সময় সংবাদ, বাগেরহাট। লবণ দিয়ে সংরক্ষণ শেষে ট্যানারিতে চামড়া সরবরাহ শুরু করেছে আড়তদাররা। বিস্তারিত জানাতে কুষ্টিয়া চামড়াপট্টি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রাশেদ। হ্যাঁ, কুষ্টিয়া চামড়া ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের আশেপাশের বিভিন্ন জেলা থেকে তাদের সংগৃহীত চামড়া কিন্তু কুষ্টিয়ার দ্বিতীয় পর্যায়ে এনে লবণ দিয়ে তারা সংগ্রহ করছে এবং এখানকার চামড়া ব্যবসায়ী যারা আছে, বিশেষ করে আড়তদার যারা আছে, তারা খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যেই কিন্তু তাদের যে চামড়া, সেই চামড়া কিন্তু ঢাকা ট্যানারি মালিকদের কাছে দিতে পারবে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। তবে এখানে যারা চামড়া ব্যবসায়ী যেটা আমাদেরকে দাবি করছেন যে মূলত এবার কিন্তু গরুর চামড়া, বিশেষ করে গরুর চামড়া বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে, বিশেষ করে ল্যাম্পি ডিজিজ এবং গুটি, এছাড়া পক্স জাতীয় বিভিন্ন রোগ দেখা দিয়েছে, যার কারণে কিন্তু তাদের এই চামড়া পট্টিতে প্রায় 35% চামড়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। তবে এখন তাদের সংগৃহীত চামড়া কিন্তু দ্বিতীয় পর্যায়ে লবণ দিয়ে সংগ্রহ করছে। তবে তারা যেটি জানিয়েছে যে একটি গরুর চামড়ার পিছনে তাদের কিন্তু 2 পর্যায়ে লবণ দেওয়ার কারণে কিন্তু প্রায় 400 টাকা তারা কিন্তু খরচ করেছে একটি চামড়া সংরক্ষণের ব্যাপারে। তবে তারা যেটা দাবি করে দ্রুত সময়ের ভিতরে তারা তাদের যে সংগৃহীত চামড়াগুলো রয়েছে, বিশেষ করে গরু এবং ছাগলের চামড়া রয়েছে, সেই চামড়া তারা খুব শীঘ্রই ঢাকার উদ্দেশ্যে ট্যানারির দিকে পাঠাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ইতিমধ্যেই প্রায় 1 লাখ ছাগলের চামড়া কিন্তু ট্যানারি মালিকরা এখান থেকে নিয়ে গিয়েছে এবং ট্যানারি মালিকরা কিন্তু সংগ্রহ করেছে কুষ্টিয়া চামড়া পট্টি থেকে প্রায় 1 লক্ষ ছাগলের চামড়া এবং বাকি যে 2 লক্ষ গরুর চামড়া রয়েছে সেটা কিন্তু কালকে অথবা 2-1 দিনের মধ্যে তারা কিন্তু নেওয়া শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার চামড়া মালিক সমিতির সভাপতি। তবে এখন পর্যন্ত কুষ্টিয়ায় যে পরিমাণে চামড়া সংগৃহীত রয়েছে সেটি কিন্তু তারা সঠিক সময়ে বিক্রি করতে না পারলে তাহলে কিন্তু এই চামড়া সংরক্ষণে কিন্তু আরো বেশি খরচ পড়বে কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীদের বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। তবে যেহেতু কুষ্টিয়া একটা সীমান্তবর্তী জেলা, যাতে কাঁচা চামড়া যাতে সীমান্তের দিকে পৌঁছতে না পারে সেই বিষয়ে আসলে নজরদারির দাবি জানিয়েছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। তবে কুষ্টিয়ার জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে চামড়া যাতে নির্বিঘ্নে সবাই ব্যবসা করতে পারে এবং ট্যানারি মালিকদের কাছে পৌঁছতে পারে সেই বিষয়ে যাতে রাস্তায় কোনো চাঁদাবাজি না হয় সেই বিষয়ে কিন্তু নজর রাখবে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো কুষ্টিয়ার চামড়া সংগ্রহ নিয়ে এবং লাম্পিং ডিজিজ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া চামড়াপট্টি থেকে সরাসরি যুক্ত ছিলাম। শেরপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় বন বিভাগের কর্মকর্তা ও ফরেস্ট গার্ডের উপর হামলার ঘটনা ঘটেছে। বন বিভাগ জানায় গারো পাহাড়ের ঝিনাইগাতি 0 পয়েন্ট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মাহেন্দ্র গাড়িতে করে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে বুধবার রাতে বিট কর্মকর্তা, ফরেস্ট গার্ড সহ বন বিভাগের সদস্যরা অভিযান চালায়। এ সময় বালুভর্তি মহেন্দ্র সহ কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর জেরে বন বিভাগের ওই 2 সদস্যের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে কথা বলছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম ইহসানুল হক মিলন। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 65,349টি প্রতিষ্ঠানে থেকে প্রতিযোগিতারা আজকে এখানে এসছে। আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। আপনার সকলে করতালি দিয়ে ওনাকে বরণ করে নেন। তিনি সকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে
একটি বিশেষ বৈঠক থাকার কারণে তিনি একটু দেরিতে আসবেন, সেটা আমার কাছে বলেছিলেন। তিনি এসছেন। আমি তাকে অনুরোধ করব আমার বক্তব্যের শেষে, যেহেতু তিনি রাষ্ট্রীয় কাজে বিলম্ব হয়েছে, আমার বক্তব্য শেষে তিনি বক্তব্য দিবেন। এটাই শেষ বক্তব্য না। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আগামীর বাংলাদেশ গড়ে তোলা, সেই জন্যই তিনি সবচেয়ে প্রাধান্য দিয়েছেন আমাদের শিশুদেরকে। এই শিশুদেরকে আনন্দময় শিক্ষার ব্যবস্থা তিনি করছেন। এই শিশুদের জন্য তিনি ড্রেসের ব্যবস্থা করছেন। আমার মনে রয়েছে একদিন আমরা ক্যাবিনেট মিটিংয়ে বসে আছি, তিনি বলছিলেন, আমি যখন ইংল্যান্ডে ছিলাম দেখতাম আমার বাসার সামনে দিয়ে ওই ইংল্যান্ডের ছোট শিশুরা কি সুন্দর জুতো মৌজা, কি সুন্দর ড্রেস পরে তাদের ব্যাগ নিয়ে তারা স্কুলে যায়। আমি শুধু চিন্তা করতাম কবে আমার দেশের শিশুদের এই ব্যবস্থা হবে। ইনশাআল্লাহ ব্যবস্থা হয়েছে। আপনারা আগামী 2 মাসের মধ্যেই দেখতে পাবেন আমরা সারা বাংলাদেশের শিশুদেরকে ড্রেসের ব্যবস্থা করছি। তিনি চান শিশু শুধু বই পড়বে তাই নয়, শিশুদের শিক্ষা হতে হবে আনন্দময়। সেই জন্য আমরা সেদিকেও যাচ্ছি। আমরা শিশুদেরকে ক্রীড়ামুখী করার জন্য প্রত্যেকটি শিশুকে তাদের এই কম্পালসারি এই খেলাধুলাকে আমরা এই কারিকুলামের সাথে সিলেবাসের সাথে আমরা অ্যাটাচ করে নিচ্ছি। মিরপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম। শিক্ষামন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে কথা বলছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সরাসরি যাচ্ছে সেখানে। বিষয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি অসত্য প্রমাণিত হয়েছে তার একটি প্রতিবেদনও আমাদের বিমান কর্তৃপক্ষ দিয়েছে এবং তার ভিডিও ফুটেজ যেটা আছে সেটাও আমাদের কাছে আছে। আপনারা ইচ্ছা করলে দেখতেও পারেন। এটা সত্যতা প্রমাণের জন্য যে লাগেজ বিমান থেকে নামা থেকে আরম্ভ করে এবং আপনার বেল্ট পর্যন্ত আসার যে টোটাল ভিডিও চিত্রটিও রয়েছে, সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। লাগেজ নামানো হয়েছে, আনা হয়েছে এবং জেনে খুশি হবেন আপনারা 13 মিনিটের মধ্যে প্রথম লাগেজটা এসছে এবং 1 ঘন্টারও কম সময়ের মধ্যে লাগেজগুলি ডিস্ট্রিবিউশন হয়েছে। এবং আপনারা এটাও জেনে খুশি হবেন যে এবার যে ৭৮,০০০-এরও বেশি যাত্রী আমরা হজ যাত্রী আমরা পাঠালাম নির্বিঘ্নে, কোনো ধরনের ত্রুটি আমাদের দেখা দেয়নি। আমরা সুন্দরভাবে, এমনকি এখানের যে আপনার ইমিগ্রেশন, নুসুক কার্ড, খাবার দাবার এগুলি সহ এমনকি শেষে মাননীয় প্রধানমন্ত্রী নিজে গিয়ে হাজিদের সঙ্গে বিমানে কথা বলে তাদেরকে প্রেরণ করেছিলেন এবং হাজিরা খুব খুশি ছিলেন। এবার অন্যান্য বছরের তুলনায় আমাদের এই গণতান্ত্রিক সরকার আসার পরে এবারই প্রথম হাজিরা খুব সন্তুষ্টির সাথে তারা হজ করতে গিয়েছেন এবং আসার পথে যদি কোনো ধরনের অসুবিধা হয় তার জন্য আমরা ক্ষমা প্রার্থনাও করেছি। কিন্তু যে ঘটনাটি নিয়ে আজকে আপনাদের আহ্বান করা হয়েছে সেই ঘটনাটি অসত্য, এই বিষয়টি আপনাদেরকে পরিষ্কার করার জন্য আপনাদেরকে আহ্বান করেছি। সচিবালয় থেকে সরাসরি যুক্ত ছিলাম। এবার দেশের বাইরের খবর। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা চরম আকার ধারণ করেছে। এর মধ্যেই ওমান সাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি করেছে আইআরজিসি। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এমন দাবিকে উড়িয়ে দিয়েছে। উত্তেজনার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সম্ভাব্য বৈঠকের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহের শেষে দ্বিপাক্ষিক চুক্তি হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে ভয়াবহ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবি উড়িয়ে দিয়ে বলেছে, ইরান উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিতভাবে ড্রোন ব্যবহার করে এই বিমানবন্দরে হামলা চালিয়েছে। কুয়েতের এই ঘটনার পরপরই ওমান সাগরে মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইরান। তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা যায়, হরমুজ প্রণালীর নিয়ম লঙ্ঘন এবং ইরানি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড এই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে।
এমন চরম উত্তেজনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টের এক পডকাস্টে ট্রাম্প বলেন, পর্দার আড়ালের আলোচনাগুলোতে খামেনি সরাসরি জড়িত এবং তাদের মধ্যে বোঝাপড়া বেশ ভালো হচ্ছে। দুই দেশের চলমান পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক হতে পারে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। People, and the first set is gone, the second set is gone, part of the third set is gone, and the people we're dealing with, we know they're the people that are leading the country, right? এদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে এবং চলতি সপ্তাহের শেষেই একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হতে পারে। চুক্তির শর্ত হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের হেফাজতে নেওয়া হবে বলেও জানান ট্রাম্প। সমঝোতা স্মারক সই হওয়া মাত্রই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি এবং দুপক্ষই প্রস্তাবিত খসড়াগুলো খতিয়ে দেখছে। তবে যে কোনো বৈরী আচরণের বিরুদ্ধে ইরান তাৎক্ষণিক ও কঠোর জবাব দেবে উল্লেখ করে আরাকচি বলেন, বেসামরিক জাহাজে মার্কিন হামলা ঠেকাতে তাদের সশস্ত্র বাহিনী আত্মরক্ষামূলক অভিযান চালাচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রামিসা ধর্ষণ হত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে আজ। আদালতে আসামিরা যুক্তিতর্ক উপস্থাপন করবে উভয় পক্ষ। সর্বোচ্চ সাজার আশা রাষ্ট্রপক্ষের। এবার হেলথ কার্ড চালু করতে যাচ্ছে সরকার। মিলবে পরীক্ষা নিরীক্ষায় বিশেষ ছাড়। জুলাই থেকে বগুড়া সহ 5 জেলায় বিতরণ শুরু। অতীতে ব্যর্থ দেশগুলো থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ। এবং ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বাড়ছে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ। 1 দশকে কমেছে পরিবেশ খাতে বরাদ্দ। ভাঙনে বিলীনের পথে ভোলার মাঝের চর। সুবিধাবঞ্চিত 2000 পরিবার। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। তাজমিলা, ধন্যবাদ আপনাকে। এ সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।